আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি দেশের বর্তমান এই পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির দাবা খেলায় একটা চাল যখন দেয়া হয়, তখন সাধারণ মানুষ দেখে শুধুমাত্র গুটির নড়াচড়া। কিন্তু যারা রাজনীতির গভীর জলের মাছ, তারা দেখেন ওই চালের পেছনের চালটা আসলে কি? আর তার সুদূর প্রসারী প্রভাবই বা কতটুকু? ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি যুগে যুগে অনেক প্রভাবশালী নেতাকে ক্ষমতার পালাবদলে কিন্তু দেশ ছাড়তে হয়েছে। ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ন বোনাপার্টকে যেমন নির্বাসনে যেতে হয়েছিল, আবার তিনি বীরদৌড় পেয়ে ফিরেও কিন্তু এসেছিলেন। আমাদের এই উপমহাদেশের রাজনীতিতেও কিন্তু এমন নির্বাসন, কারাবাস বা সাময়িক দেশান্তরের ঘটনা একেবারেই নতুন কিছু নয়। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে গত কয়েকদিন ধরে চায়ের কাপে আমি বলবো রীতিমতো ঝড় উঠছে। আর আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই বহুল চর্চিত প্রশ্ন, শেখ হাসিনা কি দেশে ফিরছেন? যদি ফেরেন, সমীকরণটা আসলে কি দাঁড়াবে? সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সম্প্রতি ডয়েচে বেলে দেয়া সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের সেই বোমা ফাটানো সাক্ষাৎকারটি দেখেছেন কিংবা শুনেছেন। আমি বলি কি, রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু সত্য বেরিয়ে আসে যা পুরো গেম প্ল্যানটাই উল্টে দেয়। তিনি কিন্তু খুব পরিষ্কার করে কোনো রাগঢাক না রেখেই একটা চরম বাস্তব কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি থাকুক বা না থাকুক, তাতে আসলে কিছু যায় আসে না। ভারত এখানে কখনোই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য বা চরম বিপদের মুখে ঠেলে দিয়ে বাংলাদেশের হাতে তুলে দেবে না। একটু ভেবে দেখুন তো দর্শক, এই কথাই কিন্তু বর্তমান রাজনীতির অনেক হিসাব নিকাশ, যেগুলো অনেক জটিল ছিল, সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে পাল্টে দিচ্ছে। একটু গভীরভাবে চিন্তা করুন, বর্তমান বিএনপি সরকার বা এর আগের অন্তর্বর্তীকালীন সরকার, তারা আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত আনার যে চেষ্টা কিংবা হুঙ্কার দিচ্ছিল, তৌহিদ হোসেনের এই অভিজ্ঞ এবং বাস্তবসম্মত বক্তব্যের পর সেটা কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। ভারত যদি তাকে আইনি প্রক্রিয়া ফেরত না দেয়, তাহলে সমীকরণটা আসলে কি দাঁড়ায়? সমীকরণটা এখানে খুব সহজ এবং পরিষ্কার। শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর কোনো আইনি বাধ্যবাধকতা বা বন্দি বিনিময়ের বিষয় নয়। এটি এখন সম্পূর্ণভাবে স্বেচ্ছায় বা রাজনৈতিক প্রক্রিয়ায় বীরের বেশে দেশে ফেরার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই ফেরাটা, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ এবং মাঠের বাস্তবতা বলছে, এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে মাঠের রাজনীতির দিকে তাকান, তাহলে কিন্তু আমার এই দাবির সত্যতা খুব সহজেই বুঝতে পারবেন। খেয়াল করে দেখুন, গত কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং বিশেষ করে ছাত্রলীগের কার্যক্রমের একটা অদ্ভুত কিন্তু পরিবর্তন এসেছে। কিছুদিন আগেও তাদের মধ্যে যে একটা হতাশা, গা ঢাকা দিয়ে থাকার প্রবণতা কিংবা লুকোচুরির ভাব ছিল, সেটা কিন্তু এখন আর নেই। তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সরব হচ্ছে, তৃণমূল পর্যায়ে নিজেদের মধ্যে যে যোগাযোগটুকু দরকার সেগুলো তারা বাড়াচ্ছে। এমনকি সুযোগ পেলেই মাঠের কর্মসূচিতেও তাদের একটা প্রচ্ছন্ন উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পরিবর্তন? কারণ তারা খুব ভালোভাবে বুঝে গেছে, তাদের নেত্রীকে বা শেখ হাসিনাকে কেউ হাতকড়া পরিয়ে বা জোর করে দেশে আনতে পারবে না। তিনি যখন ফিরবেন, তখন নিজের স্বার্থেই ফিরবেন। আর সেই ফেরার ক্ষেত্রটা, সেই রাজনৈতিক মাটিটা প্রস্তুত করার জন্যই কিন্তু ভেতরে ভেতরে এই তৃণমূল পর্যায়ের প্রস্তুতি চলছে অত্যন্ত সুকৌশলে এবং সুচারুভাবে। সুপ্রিয় দর্শক, তৌহিদ হোসেন সাহেব তার সাক্ষাৎকারে আরেকটা অত্যন্ত সংবেদনশীল এবং আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় স্পর্শ করেছেন, যা প্রকারান্তরে আওয়ামী লীগের পালে বিশাল এক হাওয়া দিচ্ছে। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল যে শেখ হাসিনা ভারতের সাথে অসংখ্য গোলামি চুক্তি করে গেছেন এবং দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। কিন্তু একজন প্রবীণ কূটনৈতিক
যিনি দিল্লিতে বা কলকাতায় দীর্ঘদিন কাজ করেছেন এবং যিনি খুদ প্রফেসর ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই তৌহিদ হোসেন যখন পরিষ্কার করে বলেন যে ভারতের সাথে কোনো কালেই কোনো গোলামি চুক্তি হয়নি, এগুলো স্রেফ মিথ্যা প্রোপাগান্ডা, তখন কিন্তু আওয়ামী লীগের নৈতিক অবস্থানটা হঠাৎ করেই অনেকখানি আমি মনে করি শক্ত হয়ে যায়। হ্যাঁ, তিনি আদানির বিদ্যুৎ চুক্তিটাকে অসম বলেছেন, বলেছেন এটা নিয়ে পর্যালোচনা হতে পারে। সেটা তো ব্যবসা বা অর্থনীতির হিসাব, তাই না? কিন্তু রাষ্ট্র বিকিয়ে দেওয়ার যে মারাত্মক অভিযোগ, সেটা কিন্তু তৌহিদ হোসেন নিজেই সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন। রাজনীতিতে এ ধরনের স্বীকৃতি কিন্তু বিরোধীদের জন্য একটা বড় ধাক্কা এবং আওয়ামী লীগের জন্য একটা বিশাল সঞ্জীবনীর সুধা হিসাবে কাজ করছে। অন্যদিকে তৌহিদ হোসেনের এই বক্তব্য বিশ্লেষণ করলে প্রফেসর ইউনুস সরকারের আমলের যে অভ্যন্তরীণ দুর্বলতা এবং প্রশাসনিক টানাপোড়েনের চিত্র ফুটে ওঠে, সেটাও কিন্তু হাসিনাপন্থীদের আমি মনে করি দারুণভাবে আশাবাদী করে তুলেছে। তিনি নিজেই কিন্তু অকপটে স্বীকার করেছেন যে তাকে বাইপাস করে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একবার ভাবুন, একটা রাষ্ট্রের পররাষ্ট্র উপদেষ্টাকে অন্ধকারে রেখে আমেরিকার সাথে চুক্তির মতো বিষয় এগিয়ে নেওয়া হয়। সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র ৩ দিন আগে আমেরিকার সাথে চুক্তির যে তাড়াহুড়া, কিংবা মায়ানমারের মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত, যা কিনা খোদ সেনাপ্রধানের বলিষ্ঠ হস্তক্ষেপে শেষ মুহূর্তে আটকে যায়, এগুলো আসলে কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়ে একটা ভয়াবহ সমন্বয়হীনতা কিন্তু সেই সময় ছিল। পররাষ্ট্র উপদেষ্টাকে এড়িয়ে গিয়ে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে দিয়ে কাজ করানো, আবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে তৌহিদ হোসেনের নাম থাকা সত্ত্বেও বর্তমান সরকার কর্তৃক সেটা বাদ দিয়ে ডক্টর খলিলকে সেখানে পাঠানো, এই যে ক্ষমতার ভেতরের দ্বন্দ্ব এবং অবিশ্বাসের বাতাবরণ, এই ফাঁকফোকরগুলোই কিন্তু একটি পতিত রাজনৈতিক শক্তিকে আমি মনে করি পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। সুপ্রিয় দর্শক, যখন সাধারণ মানুষ দেখে যে বিকল্প যারা এসেছেন তাদের নিজেদের মধ্যেই বোঝাপড়ার অভাব, তখন পুরনো শক্তির প্রতি এক ধরনের নীরব সমর্থন বা নস্টালজিয়া তৈরি হওয়াটা এখানে খুব স্বাভাবিক একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, এবং এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। দর্শক, ইতিহাস বড়ই নির্মম, আবার একই সাথে বড়ই চমকপ্রদ। রাজনীতির মাঠে কেউ চিরস্থায়ী শত্রু বা মিত্র নয়, আর কোনো বিদায় কিন্তু শেষ বিদায় নয়। তৌহিদ হোসেন সাহেবের এই অকপট স্বীকারোক্তিগুলো মূলত আন্তর্জাতিক কূটনীতির সেই রূঢ় বাস্তবতাকেই আমাদের সামনে তুলে ধরেছে, যেখানে শেখ হাসিনাকে মাইনাস করার যে প্রকল্প, সেটা আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক সমীকরণে খুব একটা আসলে বর্তমান সময়ে হালে পানি পাচ্ছে না। ভারত হাসিনাকে তাদের ভূ রাজনৈতিক তুরুপের তাস হিসাবে অত্যন্ত সযত্নে তাদের কাছে রেখে দিয়েছে। তারা খুব ভালো করেই জানে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা তাকে কোনোভাবে বিপদে ফেলে বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল কোনো সম্পর্ক তৈরি করা আসলে সম্ভব নয়। অন্ততপক্ষে ভারতের স্বার্থের জায়গা থেকে তো কোনোভাবেই এটা সম্ভবই নয়। আর ঠিক এই ভূ রাজনৈতিক ভরসার জায়গা থেকেই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নতুন করে কিন্তু স্বপ্ন দেখছে, এবং তারা বুঝতে পারছে যে দেশের বর্তমান সরকারগুলোর প্রশাসনিক দুর্বলতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং মিত্রদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব যত বাড়বে, শেখ হাসিনার দেশে ফেরার পথ ততটাই প্রশস্ত হবে। তাই তারা এখন কোনো মিরাকেলের অপেক্ষায় নেই, তারা এখন সময়ের অপেক্ষায় আছে এবং নিজেদেরকে সুসংগঠিত করার চেষ্টা করছে। আমি শুধু আলোচনা শেষ পর্যায়ে এসে এতটুকুই বলবো, যারা মনে করেছিলেন বাংলাদেশের রাজনীতিতে একটা নির্দিষ্ট অধ্যায়ের বা আওয়ামী লীগের চিরতর সমাপ্তি ঘটেছে, তারা হয়তো ইতিহাসের পাতাগুলো খুব একটা মনোযোগ দিয়ে পড়েননি। সুপ্রিয় দর্শক, আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি এক অভূতপূর্ব নাটকীয়তার সাক্ষী হতে যাচ্ছে। রাজনীতির এই দাবা খেলায় গুটুগুলো কিন্তু নতুন করে আবারও সাজানো হচ্ছে। প্রস্তুত থাকুন এবং চোখ কান খোলা রাখুন, কারণ
রাজনীতিতে শেষ কথা বলে আসলে কোনো কিছুই নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল সেটাই হয়ে উঠতে পারে রূঢ় বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।